আজ যে মামলার কথা আপনাদের বলবো সেটাকে মর্মান্তিক বললেও কম বলা হয়। কলকাতা তথা রাজ্য পুলিশের দীর্ঘ এবং বিচিত্র ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা খুব কমই ঘটেছে। প্রায় ২০০ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে মাত্র দুবার। হ্যাঁ, মাত্র দুবার। সেই দুবারেরই একবারের কাহিনী আজ শোনাব। নমস্কার, আমি প্রেক্ষা। আসুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। কলকাতা তথা রাজ্য পুলিশের ইতিহাসের সেই চাঞ্চল্যকর ঘটনা যেখানে খুন হয়ে গিয়েছিল একটা ফুটফুটে বাচ্চা, কিন্তু লাশ পাওয়া যায়নি শত চেষ্টার পরেও। ৩০শে অগস্ট ২০০৬ ঘটনার সূত্রপাত বউবাজার থানায় একটা মিসিং ডায়েরির কমপ্লেন দিয়ে। কে মিসিং? মাত্র ৯ বছরের একটা বাচ্চা ছেলে, নাম আরজু। দুদিন ধরে চারপাশে তন্ন তন্ন করে খুঁজেও ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে বউবাজার থানায় এসে উপস্থিত মোহাম্মদ গুলাম রব্বানি, আরজুর বাবা। साहब थोड़ा मदद कर दीजिए, परसों থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, मिसिंग है, प्लीज कुछ कीजिए ना साहब। খুঁজে পাচ্ছেন না মানে? কখন থেকে? परसों दोपहर থেকে स्कूल से लौटा, फिर दुकान में खा के घर गया था, और हम शाम को जब घर लौटे देखा नहीं है, कहीं नहीं है, बहुत ढूंढा, नहीं है। বাড়িতে আর কেউ দেখেনি? नहीं साहब, আমরা দুজন তো থাকি, মেয়ের মেরে বেটা। আচ্ছা, আর আপনার মিসেস? বিবি তো বিহার, আমার গ্রামের বাড়ি বিহারে আছে, আমি এখানে থাকি। রবীন্দ্র সরানি है ना, और जूतार दुकान আছে। वो बेटा आरजू के लिए हम कुछ में ही नहीं, हम लोग कलकत्ता आया हूँ। हमारा बेटा साहब खो गया साहब, उसको यहाँ लाया अच्छे स्कूल में पढ़ाने के लिए साहब, सब मदद कर दीजिए साहब। আচ্ছা, ওর ডেইলি রুটিনটা কি ছিল একটু যদি? स्कूल से सीधा घर जाता, बाड़ी घर के पास ही तो स्कूल है, एकदम बगल में। छुट्टी के बाद वो क्या करता है, हमारे दुकान पे आके खाना खा लेता है, उसके बाद घर जाता है। ये सामने ही है, ये घर दुकान से 100 मीटर की दूरी पे है। घर जाके वो कार्टून वार्टून देखता है, गेम्स वेम्स खेलता है, फिर बाहर दोस्त के साथ खेलता जाता है। तो उसके बाद हर रोज़ वो 5:30-6 बजे के अंदर वो घर लौट आता है खेलने के बाद। কিন্তু ২৮ তারিখ আসেনি। কোথাও খুঁজতে বাকি রাখেননি গুলাম। বন্ধু বান্ধবদের বাড়ি নেই, আত্মীয় স্বজনের বাড়ি নেই, পাড়া প্রতিবেশী কিংবা দোকানের কর্মচারীদের সঙ্গে কি কোথাও গেছে তাও না। এমনকি বিকেলে খেলতে পর্যন্ত কেউ যেতে দেখেনি তাকে। ছেলেটা যেন উবে গেছে। টানা ২ রাত চোখের পাতা এক করতে পারেননি গুলাম, সঙ্গে দাদা তসলিম, ভাইপো নুরেন এবং জাভেদ, রিয়াজুল, রশিদ, মাজিদ, কেউই। জল জ্যান্ত ছেলেটা গেল কোথায়? আশ্চর্য ব্যাপার তো। একটা ছেলে স্কুল থেকে ফিরলো, বাবার কাছে দোকানে গিয়ে খাবার খেলো, তারপরে বাড়িও গেল, তারপর সেখান থেকে উধাও। এমন নয় যে রাতের ঘটনা, বিকেলবেলা ভোর বাজারে সকলের সামনে দিয়ে নিজের বাড়ি থেকে একটা ছেলে উধাও হয়ে যাবে, কিন্তু কোথায়? তার মানে বাড়ি থেকেই চেনা কেউ তুলে নিয়ে গেছে। স্যার, চেনা কেউ? হ্যাঁ, এই গোলাম সাহেবের দোকান থেকে ঢিলছোড়া দূরত্বে ওনার বাড়ি। হ্যাঁ, ছেলে বাড়ি গেল, তারপর বেরিয়েও গেল, অথচ কেউ কিছু জানতেও পারলো না, বাচ্চাটা চিৎকারও করলো না। বুঝলে, একমাত্র পরিচিত কেউ না হলে এটা কখনো সম্ভব না। পরিচিত সবাইকে ধরে ধরে শুরু হলো জিজ্ঞাসাবাদ। গুলাম সাহেবের কোনো ব্যক্তিগত শত্রু আছে কিনা সেটাও দেখা হলো খতিয়ে, কিন্তু সবাইকে জিজ্ঞাসাবাদ করেও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ছেলেটাকে কেউ কিডন্যাপই করে থাকবে, তাহলে এখনো পর্যন্ত টাকা চেয়ে কিডন্যাপারদের কোনো ফোন এলো না কেন? সমস্ত প্রশ্নের উত্তর মিলল দিন ৩ পরের এক বিকেলে। টানা ২ দিন ধরে ছেলেকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে না পেয়ে গুলাম তখন দিশেহারা। নাওয়া খাওয়া বন্ধই করে দিয়েছেন এক প্রকার। ৩০শে অগস্ট বিকেলবেলা গুলাম বসে আছেন দোকানে। তাকে ঘিরে রয়েছে দোকানের কর্মচারী, পাড়া প্রতিবেশী, আরও অনেকে। গুলামকে সবাই ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখের সামনে থেকে নিজের জলজ্যান্ত বাচ্চাটা হঠাৎ উধাও হয়ে যাওয়াটা ঠিক কতটা বেদনাদায়ক হতে পারে সেটা আমি বা আপনি, আমাদের মতো সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে না। পাথর হয়ে বসে রয়েছেন গুলাম। এমন সময় সকলের ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে এলো নুরেন। দরজার কাছে দাঁড়ালো। নুরেনের কথা আপনাদের আগেও বলেছি।
ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে কাকা এবং বাবার সঙ্গে সে নিজেও গিয়েছিল থানায়। এমনকি ভাইকে চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেও বেরিয়েছে সে কাকার সঙ্গে। কাকার পাশে এসে দাঁড়ালো নুরেন। মুখটা ফ্যাকাশে, মাথা নিচু, ঠোঁট দুটো কাঁপছে, শরীরটাও কাঁপছে। चाचा जान क्या रे नुरेन, कुछ खबर मिला? किचु जानते पारली? आप लोग और अर्जु को मत ढूंढिए चाचा जान। माने अर्जु और नहीं चाचा जान, नहीं माने नहीं मतलब नहीं, मैंने उसको मार डाला और उसका जो बॉडी गंगा में बहा दिया। প্রায় 30 সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে থাকার পর নুরেনের উপর ঝাঁপিয়ে পড়লেন গুলাম। বুকের উপর বসে চেপে ধরেছেন নুরেনের গলা, প্রায় মেরেই ফেলবেন এক প্রকার। জোরে জোরে কাঁদছেন, যেন গোটা আকাশটাই ভেঙে পড়েছে তার মাথায়। সন্তানহারা পিতার কান্না মিশে যাচ্ছিল হাওয়ায়। কি ঘটেছিল তো শুনলেন। বছর 20 নুরেন তার 9 বছর বয়সী ছোট্ট খুড়তুতো ভাইকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। এবার কেন ঘটেছিল? প্রত্যাশিতভাবেই বউবাজার থানা থেকে এই মামলা স্থানান্তরিত হয়ে গেল লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে। মামলার দায়িত্ব পেলেন সাব ইন্সপেক্টর আশিক আহমেদ, যিনি নুরেনকে গ্রেফতার করে শুরু করলেন ইন্টারোগেশন। জল খাবি? पानी नहीं चाहिए। आप एक काम कीजिए, मुझे फांसी दे दीजिए सर। সেটা তো আমার হাতে নেই। আগে শুনি ঠিক কি হয়েছিল। আর সত্যি কি আর্যকে মেরে ফেলেছিস? जी सर, मैंने ही अपने भाई को मारा, अल्लाह कसम, गंगा में बहा भी दिया। একা মেরেছিস নাকি অন্য কেউ ছিল? विकी चिलो सर, वो जो सारा आइडिया उसका ही है। কে বিকি? विकी मेरा दोस्त है। কেন মারলি? শুরু থেকে বলতো, একদম শুরু থেকে। गुस्सा सर, गुस्सा। नहीं सोचे थे कि उसको मार डालेंगे। चाचा जन है ना, उसको सबक सिखाने के लिए। কেন? কি এমন করেছিল তোর চাচা? वो चाचा है ना सर, वो हम लोगों के साथ अच्छा बर्ताव नहीं करते थे, बात बात पे झगड़ते थे। एक दिन तो ऐसा हुआ कि मुझे थप्पड़ मार दिया सबके सामने। बस उसी दिन मैंने ठान लिया, इस लोग को हम इस सबक सिखाबो ही सिखाबो। वैसे भी थोड़ा पैसा का भी ज़रूरत था सर। টাকার দরকার ছিল বুঝলাম, কিন্তু খুনটা কেন করলি? लंबी कहानी साहब। সপ্তাহখানেক আগে এক জুয়ার আড্ডায় গিয়েছে নুরেন। ভিকিও এসেছে সেখানে। এই ভিকি হলো নুরেনের বন্ধু, কলকাতাতেই বাড়ি। মদ, জুয়া, বেআইনি কাজ সব মিলিয়ে বেশ বেপরোয়া জীবন তার। এভাবে আর চলছে না বস, মাল্লু চাই মাল্লু। যেভাবে হোক 10 লাখ জোগাড় করতে হবে, বুঝলি? 50-50, তোর 5 আমার 5। কি বলছিস তুই সব? টাকা কি শালা গাছে ফলছে নাকি বে, যে হাত বাড়াবো আর পেরে নিব? এই জন্যই তোর শালা কিছু হয় না, কোনো অ্যাম্বিশন নেই। तो चल एक फिर काम करते हैं ना, तो 2 जन मिले एक बैंक डकाती कोड़ी। अबे नसीब अच्छा होगा तो 20-25 लाख तो ऐसे मिल जाएगा। उसके बाद 50-50 जो सेंट्रल एवेन्यू का जो यूको बैंक है ना, उस बैंक को टारगेट करते हैं। चल विकी मेरा उतना बात नहीं सुनता था, हर वक्त बोलता था कि कोई अमीर घर का लड़का को ढूंढते हैं, फिर उसको किडनैप करके फिरौती मांगते हैं। मैंने बोला कि अब ऐसा लड़का कहाँ मिलेगा? तो बोलता है कि तेरा भैया है ना, तो भैया को किडनैप करते हैं। আচ্ছা, আরজুকে কিডন্যাপ করলে কেমন হয়? 10 লাখ তো তোর কাকার কাছে কিছুই নয়। आरजू तो की बोलছিস তুই? তুই পাগল हो गया बे? আরে রেগে যাচ্ছিস কেন? মাথায় একদম ঠিক আছে। টাকাটা পেয়ে গেলে তো ছেড়ে দেবো, ক্ষতি তো কিছুই করবো না রে বাবা। কিন্তু তাই বলে আরজু? আবে আমার ভাই আছে বে, ছোটা ভাই है मेरा। ওই কিন্তু কিন্তু বললে কিছুই হবে না। আমি কি জানি না আরজু তোর ভাই? জেনেই বলছি, ভেবেই বলছি, ওর কোনো ক্ষতি হবে না, গ্যারেন্টি। জাস্ট কিছুক্ষণের জন্য ভুলিয়ে ভালিয়ে আটকে রাখা। তুই এত হেজিটেট করিস না। তাছাড়া তোর ওই হারামি কাকাটাকে তো একটু টাইটে দেওয়া দরকার। ভুলে গেছিস মালটা কীভাবে সবার সামনে তোকে কেলিয়েছিল? এবার যেন কাটা খায়ে নুনের ছিটে পড়ল নুরেনের। কাকার উপর একটা চাপা রাগ তো ছিলই। এই তো কয়েকদিন আগেই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে এবং তার বাবার সঙ্গে কাকার একটা ঝামেলা হয়েছিল। কথা কাটাকাটিতে কাকা তার গালে ঠাস ঠাস করে কয়েকবার কষিয়ে চড় মেরেছিল। ভাবলে এখনো গায়ে জ্বালা ধরে। গায়ে হাত তুলল কেন সেদিন? কিন্তু ছেড়ে দেওয়ার পর যদি আরজু সব বলে দেয় তখন? বললে বলবে, তখন আর আমাদের পাচ্ছে কোথায়? 10 লাখ হাতে এলেই তুই আর আমি হাওয়া হয়ে যাব বাইরে কোথাও, একেবারে রাজ্যের বাইরে। জমিয়ে ব্যবসা করব, কে দেখতে যাচ্ছে? পুলিশ খুঁজেই পাবে না আমাদের। আর শোন, এত ভয় পেলে সারা জীবন ওই বাবার জুতোর ব্যবসায় কেটে যাবে। বিয়ে থা করেছিস, সংসার বাড়বে, একটু ভালোভাবে বাঁচতে ইচ্ছা হয় না তোর? ভাব নুরেন, বড় করে ভাব। 2-1 নয়, এক ধাক্কায় 10 লাখ। मैंने सोचा कि थोड़ा बड़ा सोचते हैं, दोनों मिलके एक प्लान बनाया। কি প্ল্যান? মানে কি করলি তারপর? 28 तारीख शाम को जब
आरजू स्कूल से लौटा तो हम ही और घरे गेला। उस टाइम पे वो अकेला ही रहता था। ओके बोललाम कि अब्बा डाक से दुकान है, हमारे संगे चल। तो मेरे साथ निकल गए। उसके बाद हम लोग का जो गोडाउन है उधर लेके गया। গুদাম ঘরে? সেটা কোথায়? वो हमारे दुकान पास ही आते सर। एक बाड़ी है, घर है सर, उसका जो 3 तला है ना, उधर ही हम लोग का गोदाम है। তারপর পুরোটা বল দেখি। সারি সারি চটের বস্তা গুদামঘর জুড়ে, যাতে হয় নতুন জুতো নয় বাতিল স্টক। বন্ধ এবং কুমোট পরিবেশ, আধো অন্ধকার, চারপাশে শুধুই চামড়ার গন্ধ। ঘরটায় ঢুকে চারিদিক দেখতে থাকলো আরজু। আব্বা কোথায়? अरे आज दे तो बैठ तो पहले, अभी आ जाएगा। बैठ बैठ। তুমি যে বললে আব্বা এখানেই আছে। अरे इधर ही था, अभी था, कुछ देर पहले ही था। शायद बाहर थोड़ा निकले हैं, कोई काम वाम होगा शायद। अबे तू तो घबराচ্ছিস কেন ভাই? तू बैठ ना इधर। আমি বাড়ি যাব। তোমরা কেন এখানে এনেছো আমাকে? আব্বা কোথায়? চুপ সালা, একদম চুপ। আব্বা আসবে না তোর। ওই অবস্থায় কি করে আর চুপ করে থাকে ওই 9 বছরের ছোট্ট বাচ্চা। ভিকি সপাটে একটা চড় কষায় আরজুর গালে। ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। চিৎকার করে কাঁদছে ছোট্ট আরজু। বাঁচাও আব্বা যান। আরজুকে আর কে বাঁচাবে তখন? ভিকি, নুরেন ওদের নিজেদেরই তখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। বাচ্চাটা যেভাবে চিৎকার করছে তাতে খুব শিগগিরই বিল্ডিংয়ের সব লোক জড়ো হয়ে যাবে। না, এর মুখ বন্ধ করা দরকার। ভিকি গলাটা চেপে ধরলো আরজুর, আর পা দুটো টেনে ধরলো দাদা নুরেন। কি আর প্রতিরোধ করবে ওই 9 বছরের বাচ্চা? মিনিট খানেকের মধ্যেই দম বন্ধ হয়ে ছটফট করতে করতে মারা গেল আরজু। आरजू मुड़ेगा से भेबे विकी हमको छोड़ के भाग गया साहब। मैंने बोला अबे साले हमको छोड़ के कहाँ भाग रहे बे? वो बोला कि तेरा भाई तू संभाल। এখন এই বডি দেখলে তো আমি শেষ হয়ে যাব। শরীরের কাঁপুনিটা এখন বন্ধ হয়েছে নুরেন। বুকের ধুকপুকানিটাও কিছুটা কমেছে। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন কি করা যায়? আরজুকে খুঁজে না পেলে কিছুদিন খোঁজাখুঁজির পর সবাই ধরে নেবে যে ও হারিয়ে গেছে। হ্যাঁ, এটাই একমাত্র রাস্তা। লাশটাকে গায়েব করে দিতে হবে। फिर एकदम सुबह सुबह उठकर একটা কুলি আর রিক্সা ডাকলাম স্যার। রিক্সায় বডিটাকে উঠিয়ে দিলাম। বডি তো फेंकना पड़ेगा ना सर, बहुत बदबू आ रहा था। 1 মিনিট, কেউ সন্দেহ করলো না এত ভোরে বস্তা টানছিস দেখে? রিক্সাওয়ালাও কিছু বললো না, আর কুলিরা? तो हम लोग का सर जूता का बिजनेस है। गोदाम से कभी कभी ओमन बस्ता जूतार बांडिल गंगा में फेंकने जाते हैं कुलीरा, ताई किसी को शक नहीं हुआ। আচ্ছা, বুঝলাম। এরপর কি হলো? তারপর বস্তাটাকে গঙ্গায় ফেলে ঘরে ফিরে এসেছিল নুরেন। গঙ্গার অতলে তলিয়ে গিয়েছিল 9 বছরের একটা ছোট্ট নিষ্পাপ ছেলের দেহ, যে ছেলেটা তার দাদাকে বিশ্বাস করে দাদারই হাত ধরে বাবার দোকানে যাবে ভেবেছিল। সত্যি কি মর্মান্তিক পরিণতি বিশ্বাসের। সব তো হলো, কে করলো, কেন করলো, সবটা ক্লিয়ার। কিন্তু একটা প্রশ্ন আশিককে তখনও ভাবাচ্ছিল, নুরেন কনফেশনটা কেন করলো? নুরেন চাইলে এড়িয়ে যেতেই পারতিস। কেউ তো বডিটা খুঁজেও পেত না, আর বুঝতেও পারতো না যেটা তুই খুনটা করেছিস। তাহলে এই কনফেশনটা কেন? असल में सर हमार बीबी प्रेग्नेंट ছিল স্যার। আরজুকে গঙ্গায় ফেলে আসার পরেই घर से फोन आया। हेलो, हाँ तुम ना बाप बन गए, बेटा हुआ है हमारा। নিজের খুড়তুতো ভাইয়ের দেহটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে ফেরার পর হঠাৎই সেদিন সকালেই নুরেনের স্ত্রী ফোন করে নুরেনকে জানায় তাদের ছেলে হয়েছে। তীব্র অনুশোচনায় মনের মধ্যে একেবারে গুলিয়ে পাকিয়ে উঠছিল নুরেনের। আমি বাপ হয়েছি, আমার ছেলে হয়েছে। वो जानने के बाद सर मेरा पूरा माथा केमन আমার गोलमाल हो गया साहब। कुछ देर पहले अपने छोटे भाई का खून कर दिया। बहुत तकलीफ हो रहा था। या अल्लाह, ये मैंने क्या कर दिया? अभी आपके सामने सब बोल के थोड़ा हल्का फील कर रहा हूँ साहब। বুঝেছি বুঝেছি। বস্তাটা কোথায় ফেলেছিস দেখাতে পারবি একবার? আপ্রাণ চেষ্টা চলেছিল বস্তা উদ্ধারের, কিন্তু দীর্ঘ সময়ের তল্লাশির পরও গঙ্গার অতল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি আরজুর ছোট্ট দেহটা। শুরুতেই বলেছি, এই মামলা কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের ইতিহাসে একেবারে নজিরবিহীন। কেন?
কারণ এভিডেন্সের তালিকায় এই মামলার ক্ষেত্রে কোনো কর্পাস ডেলিক্টি ছিল না। এই কর্পাস ডেলিক্টিটা ঠিক কি? এর আক্ষরিক অর্থ হলো বডি অফ দ্য ক্রাইম। সহজ করে বললে সেই এলিমেন্ট যেটা একটা অপরাধের অকাট্য প্রমাণ। মানে ধরুন একটা খুনের ঘটনার ক্ষেত্রে ডেড বডিটাই হলো খুনের অকাট্য প্রমাণ, অর্থাৎ কর্পাস ডেলিক্টি। এবার এই কর্পাস ডেলিক্টি যদি পাওয়া না যায়, তাহলে ক্রাইমটা যে হয়েছে তার প্রমাণ কোথায়? অর্থাৎ একটা খুনের ঘটনার ক্ষেত্রে যদি কোনো আই উইটনেস না থেকে থাকে, তাহলে ডেড বডিটাই যদি পাওয়া না যায়, তাহলে খুনটা যে হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা যাবে? আর খুনিকে শাস্তি বা কিভাবে দেওয়া যাবে? কিন্তু শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক প্রমাণের উপর নির্ভর করে কোনো রকম ডেড বডি বা প্রত্যক্ষদর্শী ছাড়া খুনের ঘটনায় খুনিকে সাজা দেওয়াটা এক প্রকার দুরূহ কাজ। আর এই দুরূহ কাজটাই সম্পন্ন করেছিলেন সাব ইন্সপেক্টর আশিক আহমেদ। গুদামঘরের মেঝেতে জমাট বাঁধা রক্ত যে ভিকি বা নুরেনের নয়, সেটা প্রমাণিত হয়েছিল ব্লাড স্যাম্পল টেস্টে। সঙ্গে ছিল কুলি এবং রিকশাওয়ালার বয়ান। পাশাপাশি নুরেন যখন সেদিনকে আরজুকে নিয়ে গুদামঘরে উপরে উঠছিল, তখন তাদেরকে খেয়াল করেছিলেন এক ভদ্রমহিলা। তাঁর বয়ান এবং ধরা পড়ার পর নুরেন এবং ভিকি তাদের দুজনের স্বীকারোক্তি, এই সমস্ত কিছু মিলিয়ে সাজানো চেইন অফ এভিডেন্সের বুনিয়াদে সমস্ত অবজেকশন ওভাররুলড করে দিয়েছিলেন মহামান্য আদালত। বিচার চলাকালীনই হার্ট অ্যাটাকে জেলের মধ্যে মৃত্যু হয়েছিল ভিকির। মরণোত্তর সাজা পেয়েছিল সে। মহামান্য আদালত দুজনের জন্যই বরাদ্দ করেছিলেন যাবজ্জীবন কারাদণ্ড। এর আগে কলকাতা পুলিশের ইতিহাসে কর্পাস ডেলিক্টি ছাড়া কোনো মামলায় সাজা ঘোষণা হয়েছিল একবার, অনুরাগ আগরওয়াল নামের এক কিশোরের অপহরণ এবং খুনের মামলায়। এই ঘটনাটাই এমন যে কেস ডায়েরির পাতা উল্টোতে উল্টোতে সাক্ষ্য প্রমাণ, আইন কানুন, এই সমস্ত কিছুকেই কেমন যেন নিরর্থক মনে হয়। আর সব কিছু ছাপিয়ে চোখের সামনে ভাসতে থাকে একটা 9 বছরের নিষ্পাপ শিশুর মুখ, যে দাদার হাত ধরে বেরিয়েছিল বাবার দোকানে যাবে বলে, ফিরে আসেনি আর। নমস্কার, আগামী সপ্তাহে আমাদের ক্রাইম ফাইলস থেকে আরও একটি চাঞ্চল্যকর মামলা নিয়ে হাজির হব আমি, প্রেক্ষা। ততক্ষণ ভালো থাকুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।